আসে। আবার রেডিও, টেলিভিশন এগুলো তরঙ্গ ব্যবহার করে কাজ করে, কিংবা তুমি আমি যে কথা বলে তথ্য বিনিময় করি তাও তরঙ্গ আকারে কাজ করে। এমনকি ভূমিকম্প মাপার যন্ত্র সাইজমোগ্রাফে কিংবা সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রেও তরঙ্গ কাজ করে। আজকে আমরা এই তরঙ্গ নিয়েই পড়াশোনা শুরু করব এবং এই অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট টপিক সরল ছন্দিত গতির পরিচয়, সূত্রাবলী ও এই রিলেটেড গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সরল ছন্দিত গতির পরিচয় জানতে হলে শুরুতেই তোমাকে পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কখনো ঘড়ির কাঁটার গতির দিকে খেয়াল করে দেখেছো? খেয়াল করলে দেখবে সেকেন্ডের কাঁটাটি এই 12 সংখ্যাটিকে ঠিক 1 মিনিট পর পর একই দিক থেকে পাস করছে। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন তুমি যদি দড়িতে একটি ইট বেঁধে বাতাসে ঘুরাও, তাহলে এটি হবে একটি পর্যাবৃত্ত গতি। তেমনিভাবে ফ্যানের গতিও পর্যাবৃত্ত গতি, কারণ ফ্যানের যে কোনো পাখা একই দিক থেকে সবসময় ঘুরে আবার এক জায়গায় ফিরে আসে। কিন্তু ঘড়ির পেন্ডুলামের ক্ষেত্রে খেয়াল করলে দেখতে পাবে পেন্ডুলামটি ডান দিকে সরে বাম দিকে যেয়ে আবার ডান দিকে ফিরে আসে। অর্থাৎ এটি পর্যাবৃত্ত গতির মতো হলেও পুরোটা সময় একই দিকে ঘুরে না। অর্ধেকটা সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার উল্টো দিকে যায়। এরকম পর্যাবৃত্ত গতিতে চলছে এমন কোনো বস্তু যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় আগের গতির উল্টো দিকে সরে আসে, তবে সেই গতিকে স্পন্দন গতি বলে। যেমন আমরা বাস্তব উদাহরণ থেকে দেখতে পারি গিটার বাজানোর শব্দ, শিশুদের ঢেকি কলে খেলা করা, ঢেকি দিয়ে চাল ভাঙানো ইত্যাদি স্পন্দন গতির উদাহরণ। এখন চলো জেনে নিই সরল ছন্দিত গতি সম্পর্কে। তুমি যদি একটি খেলনা গাড়িকে এভাবে স্প্রিং এর সাথে বেঁধে সামনে ধাক্কা দাও, তাহলে দেখবে গাড়িটি কিছুটা পিছনে চলে আসছে। ধাক্কার পরিমাণ যত বেশি হবে গাড়িটি তত সামনে এগিয়ে যাবে। অর্থাৎ ধাক্কা বলের পরিমাণ গাড়িটির সরণের সমানুপাতিক হবে। কিন্তু তুমি যে দিকে ধাক্কা দিয়েছিলে সরণ হয়েছিল তার বিপরীত দিকে, তাই এখানে একটি মাইনাস দিব। আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি F = ma। ভর যেহেতু ধ্রুবক, তাই আমরা লিখতে পারি a is proportional to -x, অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক। তাহলে পর্যাবৃত্ত গতিতে থাকা কোনো বস্তুর ত্বরণ যদি তার সরণের সমানুপাতিক ও বিপরীত দিকে হয় এবং এর দিক সব সময় সাম্য অবস্থানের দিকে হয়, তাহলে তাকে সরল ছন্দিত স্পন্দন বলে। তবে সব স্পন্দিত গতিকেই আমরা সরল ছন্দিত স্পন্দন বলতে পারি না। যেমন বলটির লাফানোর গতি সরল ছন্দিত গতি নয়। এখানে বলটির ওজন এবং অভিকর্ষজ ত্বরণ উপরে নিচের দিকে লাফানোর সময় কাজ করছে। তার মানে বলটির উপর অভিকর্ষজ ত্বরণের প্রভাব আছে এবং বাইরে থেকে অতিরিক্ত ধাক্কাও দেয়া হচ্ছে না। তাহলে সরল ছন্দিত স্পন্দন হতে হলে এই 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। অর্থাৎ আমরা দেখলাম গতি দুই প্রকার, পর্যাবৃত্ত গতি ও অপর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি আবার দুই প্রকার, স্পন্দন গতি এবং অস্পন্দন গতি। স্পন্দন গতিকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হলো সরল ছন্দিত স্পন্দন গতি এবং আরেকটি হলো অসরল ছন্দিত স্পন্দন গতি। এখানে এই ফ্লো চার্টটি থেকে দেখতে পাচ্ছি যে সরল ছন্দিত স্পন্দন গতি আসলে পর্যায়ক্রমে পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি থেকে এসেছে। চলো এবারে সরল দোলক সম্পর্কে তোমাকে একটি আইডিয়া দেই। সরল ছন্দিত স্পন্দন নিয়ে যেহেতু জেনেছি, সরল দোলকে যে সরল ছন্দিত স্পন্দন কাজ করে সেই সম্পর্কে জেনে নিই। এখানে একটি ভারী m ভরের বস্তুকে l দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। এখানে ছবিতে l অংশটি হলো সরল দোলকের সুতার দৈর্ঘ্য। সুতার সাহায্যে যে গোল m ভরের বস্তুটি ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটাই সরল দোলকের বব। এবারে চলো সরল ছন্দিত স্পন্দনের কিছু সংজ্ঞা দেখে নেই। কোনো পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, যেমন ঘূর্ণন, স্পন্দন বা তরঙ্গ ইত্যাদির ক্ষেত্রে দোলনকাল দেখতে পারি। যেমন লাটিমের একবার ঘূর্ণন, বাচ্চাটির দোলনায় সামনে যেয়ে পিছনে এসে আবার সামনে যাওয়া একবার দোলনকাল হবে। দোলনকালের একক হলো সেকেন্ড। আবার কম্পাঙ্ক মানে হলো কাঁপার পরিমাণ। তাহলে 1 সেকেন্ডে একটি বস্তু যতবার কাঁপবে তাই হলো তার কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হলো হার্টজ।
সরল দোলকের ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য L হলে যদি স্থির অবস্থান থেকে একদিকে সরে যায় আবার অপর দিকে একই দূরত্ব যে আগের অবস্থানে ফিরে আসে তাহলে একটি দোলনকাল হবে। একে টি দিয়ে প্রকাশ করা হয়। এখন সরল দোলকের জন্য অভিকর্ষজ ত্বরণ G ও সুতার দৈর্ঘ্য L হলে T = 2π√L/G হবে। এভাবে আমরা দোলনকালের সমীকরণ পেয়ে গেলাম। একইভাবে স্প্রিং এর জন্য দোলনকাল বের করতে পারি। একটি স্প্রিং এর এক প্রান্তে m ভরের একটি বস্তু টেনে ছেড়ে দিলে হুকের সূত্র থেকে স্প্রিং এর জন্য দোলনকাল হবে T = 2π√M/K। এখানে m স্প্রিং এ লাগানো বস্তুর ভর এবং k স্প্রিং এর ধ্রুবক। পরের লেকচারে তুমি জানবে দোলনকালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ T = 1/f, তাহলে কম্পাঙ্ক এর জন্য লিখতে পারি F = 1/T। আগের দোলনকালের সূত্রগুলো বসালে কম্পাঙ্কের সূত্রগুলো দেখতে হবে এরকম। এবার চলো কিছু গাণিতিক সমস্যার সমাধান করে আসি। প্রশ্নের ইনফরমেশন অনুযায়ী আমাদের দোলনকাল ও কম্পাঙ্ক বের করতে হবে। আমরা আগেই জেনেছি যে সরল দোলকের দোলনকালের সূত্র এরকম। এখন সুতার দৈর্ঘ্য পাই ও জি এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাই T = 6.35 সেকেন্ডস। এখন কম্পাঙ্ক ক্যালকুলেট করে পাই F = 0.157 হার্টজ। এবার এই প্রশ্নটি থেকে আমাদের ভর বের করতে হবে। তাহলে এভাবে সমাধান করে ভ্যালু বসিয়ে পাই M = 1.23 কেজি। আজ তাহলে আমরা সরল ছন্দিত গতি ও এ সম্পর্কিত সূত্রাবলী এবং কিছু ম্যাথস প্রবলেম দেখে ফেললাম। পরবর্তী লেকচারে আমরা তরঙ্গ ও এর প্রকারভেদ, সূত্র আর কিছু ম্যাথস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি তুমি ভালো আছো। গত পর্বে আমরা সরল ছন্দিত গতি সম্পর্কে জেনেছি। আজকের লেকচারে আমরা তরঙ্গ কি সে সম্পর্কে জানবো ও বিভিন্ন প্রকার তরঙ্গ নিয়ে আলোচনা করব। কখনো কি তুমি পুকুরে ঢিল মেরে দেখেছো সেখানে কি হয়? খেয়াল করলে দেখবে পুকুরে ঢিল মারলে চারদিকে পানির ঢেউ ছড়িয়ে পড়ে। এই ঢেউকে বিজ্ঞানের ভাষায় তরঙ্গ বলে। ঢেউ ছাড়াও তুমি আমি যে কথা বলি সেই কথাও এক ধরনের তরঙ্গ। এছাড়া আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি আরো অনেক ধরনের তরঙ্গ আমরা প্রতিদিন ব্যবহার করি। চলো প্রথমে জেনে আসি তরঙ্গ কি। খেয়াল করে দেখবে ধান গাছের উপর বাতাস চলাচলের সময় এরকম ঢেউ তৈরি হয়। এক্ষেত্রে বাতাস প্রথমে এই ধান গাছটিকে ধাক্কা দিবে, এটি তার পাশের ধান গাছকে ধাক্কা দিবে, এভাবে করে বাতাসের ঢেউটি ধান ক্ষেতের একদম শেষ প্রান্তে চলে যাবে। এখানে কিছু ব্যাপার খেয়াল করো। বাতাসের এই ঢেউকে যদি আমরা তথ্য বা শক্তি হিসেবে চিন্তা করি তাহলে এই শক্তি প্রবাহের জন্য ধান গাছগুলোকে জায়গা পরিবর্তনের দরকার পড়েনি, কিন্তু ধান ক্ষেতটি একটি মাধ্যম হিসেবে কাজ করেছে। যে সকল ক্ষেত্রে একটি মাধ্যমে কণাগুলো নিজেদের গড় অবস্থান পরিবর্তন না করে শুধুমাত্র ডানে বামে অথবা উপর নিচে নড়াচড়া করে শক্তি প্রবাহ করে তাকে তরঙ্গ বলে। এবার দেখব তরঙ্গ প্রবাহের জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো তরঙ্গ চলাচলের জন্য সাধারণত একটি মাধ্যমের প্রয়োজন। যেমন ধান গাছগুলো এখানে বাতাসের ধাক্কা প্রবাহের একটি মাধ্যম। পরবর্তী বৈশিষ্ট্য হলো তরঙ্গ এক জায়গা হতে অন্য জায়গায় শক্তি বয়ে নিয়ে যায়। যেমন ধান গাছগুলো বাতাসের ধাক্কাটাকে ধান ক্ষেতের অন্য পাশে নিয়ে গেছে, আর এই শক্তির সাথে বিস্তারের সম্পর্ক দেখানো যায়। এখানে বিস্তার বলতে তরঙ্গের এই উঁচু নিচু ঢেউকে বোঝানো হচ্ছে। খেয়াল করে দেখবে তুমি যখন একটি দড়িকে এইভাবে উপর নিচ করতে থাকবে তখন তার মধ্যে একটি তরঙ্গ তৈরি হবে আর এর একটি বিস্তারও থাকবে। কিন্তু রশিটা যদি আরো বেশি শক্তি দিয়ে উপর নিচ করো তাহলে দেখবে বিস্তার আগের থেকেও বেশি হচ্ছে। অর্থাৎ শক্তি যত বেশি হবে তরঙ্গের বিস্তার তত বেশি হবে। গাণিতিকভাবে বলা যায় শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। অতএব তরঙ্গের বিস্তার যদি 2 গুণ হয় তাহলে শক্তি হবে 4 গুণ। আবার ধান ক্ষেতটিকে মাধ্যম হিসেবে ধরে বায়ু তরঙ্গ যখন যায় তখন গাছগুলো নিজ জায়গা থেকে কাঁপে অথবা ডানে বামে যায়, কিন্তু ধান গাছগুলো নিজে তার জায়গা থেকে সরে যায় না। তাহলে বলা যায় তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের কণাগুলো নিজ জায়গায় কাঁপতে থাকে কিন্তু জায়গা পরিবর্তন করে না। পরবর্তী বৈশিষ্ট্য হলো তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে।
যেমন বাতাসের শব্দের বেগ 330 হলো পানিতে সেটা 1439 মিটার পার সেকেন্ড হয়। এর কারণ হলো তরঙ্গ চলাচলের জন্য যেহেতু মাধ্যমের কণাগুলোর স্পন্দন দরকার, তাই কণাগুলো একটি থেকে অন্যটি কত দূরত্বে আছে সেটা জানা প্রয়োজন। যেমন গ্যাসীয় মাধ্যমে কণাগুলো অনেক দূরে দূরে থাকে বলে এক্ষেত্রে তরঙ্গের বেগ কম হয়, এর থেকে বেশি হয় তরল মাধ্যমে, আর সবচেয়ে বেশি হয় কঠিন মাধ্যমে। এর পরের বৈশিষ্ট্য হলো তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ। এই দুটো টার্ম সম্পর্কে তোমরা অধ্যায় 8 ও 9 জানবে। আপাতত শুধু এটুকু বলি, তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কিছু তরঙ্গ আবার আগের মাধ্যমে ফিরে আসে, এটি হলো তরঙ্গের প্রতিফলন। আর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়াকে বলা হয় তরঙ্গের প্রতিসরণ। তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এর উপরিপাতন হয়। ধরো তোমার কাছে দুটি তরঙ্গ আছে, এদেরকে যদি একসাথে পাস করাই তাহলে এরকম একটি নতুন তরঙ্গ পাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ দুটি তরঙ্গ একসাথে হয়ে একটি নতুন তরঙ্গ তৈরি করছে, একে বলে তরঙ্গের উপরিপাতন। এবার জানবো তরঙ্গের প্রকারভেদ সম্পর্কে। তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, অন্যটি তড়িৎচুম্বক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ আবার দুই ভাগে ভাগ করা যায়, অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গ। যে তরঙ্গের চলাচলের জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। যেমন শব্দ তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের দরকার হয়। বস্তুর কম্পনের ফলে তৈরি হওয়া শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে আমাদের কানে পৌঁছায়, তাই শব্দ যান্ত্রিক তরঙ্গের উদাহরণ। আবার যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ মাধ্যমের সাহায্য ছাড়া চলতে পারে, সেটিই হলো তড়িৎচুম্বক তরঙ্গ। যেমন সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে সেটিও মাধ্যম ছাড়াই আসে, কারণ সূর্য ও পৃথিবীর মাঝখানে কোনো বায়ুমণ্ডল থাকে না। এবার আমরা জানবো অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কে। প্রথমেই এই তরঙ্গটি খেয়াল করো, এখানে মাধ্যমের কণাগুলো ডানে বামে নড়াচড়া করছে আর তরঙ্গের ঢেউটি সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাধ্যমের কণাগুলো উপর নিচে নড়াচড়া করলেও তরঙ্গের ঢেউটি যাচ্ছে সামনের দিকে। যে সকল ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমান্তরাল অর্থাৎ একই দিকে যায় সেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এই তরঙ্গের আরেক নাম লম্বিক তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। এই ধরনের তরঙ্গে তরঙ্গ যে দিকে যাবে তরঙ্গের কণাগুলো সেই দিকে যাবে, অর্থাৎ এখানে 0 ডিগ্রি কোণ তৈরি হবে। আবার এ ধরনের তরঙ্গের ক্ষেত্রে সংকোচন প্রসারণের মাধ্যমে তরঙ্গটি সামনের দিকে এগিয়ে যায়। যেমন এটি একটি সংকোচন আর এটি একটি প্রসারণ দেখাচ্ছে। অন্যদিকে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দন যেদিকে সেই দিকের সাথে সমকোণে অর্থাৎ লম্বালম্বি ভাবে যায় সেটাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। এ তরঙ্গের আরেক নাম আর তরঙ্গ। যেমন আলোক তরঙ্গ ও পানি তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ। তরঙ্গের ঢেউটি উপর দিকে সর্বোচ্চ যেই বিন্দু দিয়ে যায় সেটি হলো তরঙ্গ শীর্ষ। তরঙ্গ নিচের দিকে সর্বনিম্ন যে বিন্দু দিয়ে যায় সেটি হলো তরঙ্গ পাত। আবার অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এরকম 90 ডিগ্রি কোণ তৈরি করে তরঙ্গটি সামনের দিকে এগিয়ে যায়। আজ তাহলে আমরা তরঙ্গ পরিচয় ও তরঙ্গের প্রকারভেদ জানলাম। পরবর্তী লেকচারে আমরা তরঙ্গ রিলেটেড রাশি, সূত্র আর কিছু ম্যাথস প্রবলেম দেখব। সবাই সেই পর্যন্ত ভালো থেকো। আজকের এই পর্বে আমরা তরঙ্গ রিলেটেড কিছু রাশি সম্পর্কে জানব। প্রথমেই পূর্ণ স্পন্দন সম্পর্কে জেনে আসি। কোনো কণা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি পথ পুরোটা ঘুরে এসে আবার ওই স্থির বিন্দুতে থামে, তাহলে এই ঘুরে আসাকে একটি পূর্ণ স্পন্দন বলে। যেমন তুমি একটি গোলাকার মাঠের এই জায়গা থেকে সাইকেল চালানো শুরু করলে, এখন পুরো মাঠটি সাইকেল চালিয়ে ঘুরে আবার এই জায়গায় আসলে, তাহলে তুমি একটি পূর্ণ স্পন্দন শেষ করেছো। অর্থাৎ পূর্ণ স্পন্দন হওয়ার জন্য একটি নির্দিষ্ট বিন্দু থেকে চলতে শুরু করে আবার একই দিক থেকে ওই বিন্দুতে আসতে হবে। তুমি যে পুরো মাঠটা ঘুরেছো
এখানে তুমি 360 ডিগ্রি অতিক্রম করেছো। এই চিত্রটিতে এখানে এই কোণটি 90 ডিগ্রি, এটা 180, এই বিন্দুটি 270 এবং এটা 360 ডিগ্রি, তার মানে পুরো একটি বৃত্ত তৈরি করেছে। এভাবে কোনো কণা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলে একটি পূর্ণ স্পন্দন দিবে, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরও একটি পূর্ণ স্পন্দন হবে, তাহলে মোট 2টি পূর্ণ স্পন্দন হলো। এখন ভেবে দেখো তো, এখান থেকে কোন পর্যন্ত একটি পূর্ণ স্পন্দন হবে? ঠিকই ধরেছ, এই বিন্দু থেকে এইটুকু অংশ হবে একটি পূর্ণ স্পন্দন, আবার এখান থেকে এইটুকু অথবা এই চিত্রের এইটুকু অংশ হবে একটি পূর্ণ স্পন্দনের অর্ধেক। এইটুকু অংশ আবার একটি পূর্ণ স্পন্দনের 4 ভাগের 1 ভাগ। এভাবে আমরা বিভিন্ন তরঙ্গের জন্য স্পন্দন সংখ্যা বের করতে পারি। একটি সরল দোলককে যখন একদিকে সামান্য টেনে ছেড়ে দেয়া হয়, তখন তা ঠিক এমন ভাবে ডান দিকে যেয়ে আবার দিক পরিবর্তন করে বাম দিকে যেয়ে আবার ডান দিকে ফিরে আসে। কোনো সরল দোলক এভাবে এ থেকে চলতে শুরু করে সি তে যেয়ে আবার এ তে ফিরে আসলে একটি পূর্ণ স্পন্দন তৈরি হয়। তাহলে এ থেকে সি তে গেলে অর্ধেক স্পন্দন হবে, আর এ থেকে বি তে গেলে হবে একটি স্পন্দনের 4 ভাগের 1 ভাগ। তরঙ্গ তৈরি করে এমন কোনো কণা একটা পূর্ণ স্পন্দন শেষ করতে যে সময় নেয়, তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। ধরো কোনো কণা n পরিমাণ পূর্ণ স্পন্দন দেয় t সেকেন্ডে, তাহলে একটি পূর্ণ স্পন্দন দিবে t/n সেকেন্ডে, যেটি পর্যায়কাল বের করার সূত্র। পর্যায়কাল আর সময় একই জিনিস বলে দুটির এককই সেকেন্ড। এখানে সরল দোলকটি বি অবস্থান থেকে সি তে গেলে একটি পূর্ণ স্পন্দনের 4 ভাগের 1 ভাগ যায়, তাহলে পর্যায়কাল হবে t/4 সেকেন্ডস। আবার সি থেকে শুরু করে বি ক্রস করে এ বিন্দুতে পৌঁছলে পর্যায়কাল হবে t/2 সেকেন্ডস, এবং এ থেকে বি তে আসলে পর্যায়কাল হবে t/4 সেকেন্ডস। এখন 3টি পর্যায়কাল যোগ করে পাই t সেকেন্ডস। অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে একটি পূর্ণ স্পন্দনে পর্যায়কাল হবে t সেকেন্ডস। কম্পাঙ্ক শব্দটি মনে রাখবে কাপার পরিমাণ দিয়ে, কিন্তু ইচ্ছে মতো সময় নিয়ে কাঁপলেই হবে না। যেমন এই স্কেলটি 1 সেকেন্ডে ঠিক যতবার কাঁপবে সেটাই হবে তার কম্পাঙ্ক, একে f দিয়ে প্রকাশ করা হয়। আমরা জেনেছি যে f = 1/t। যেহেতু সময়ের একক সেকেন্ড, তাই কম্পাঙ্কের একক হবে পার সেকেন্ড, যাকে হার্টজ বলে। 1 হার্টজ বলতে বোঝায় কোনো বস্তুর প্রতি সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন দেওয়াকে। মনে করো তুমি রেডিওতে বাংলাদেশ বেতার শুনছো, যেখানে কিছুক্ষণ পরপর 100 মেগাহার্টজ কথাটি শুনতে পাচ্ছ। কখনো ভেবে দেখেছো এই 100 মেগাহার্টজের মানে কি? এর মানে হলো রেডিওর তরঙ্গটি প্রতি সেকেন্ডে 10 কোটি বার কাঁপবে। চলো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক দেখে আসি। কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন দেয় সেটাই তার কম্পাঙ্ক, আবার একটি পূর্ণ স্পন্দন শেষ করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। কম্পাঙ্ক f ও পর্যায়কাল t হলে t সেকেন্ডে দিবে একটি স্পন্দন, সুতরাং 1 সেকেন্ডে দিবে 1/t স্পন্দন। কিন্তু 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন দিবে সেটাই তার কম্পাঙ্ক, তাহলে f হবে 1/t। আর গুণ করলে আসবে f × t = 1। নির্দিষ্ট দিকে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তরঙ্গ বেগও যেহেতু এক ধরনের বেগ, তাই এর একক হবে মিটারস পার সেকেন্ড। কখনো কি মনে হয়েছে বিদ্যুৎ চমকানোর সময় আমরা আগে বিদ্যুতের ঝলকানি দেখি, তারপর শব্দ শুনি কেন? এর কারণ হচ্ছে আলোর বেগ শব্দের বেগের থেকে বেশি, তাই আলো তরঙ্গ আগে আমাদের চোখে আসে, তারপর শব্দ তরঙ্গ আসে। এজন্য আগে আলো দেখি। তরঙ্গ তৈরি করে এমন কণার একটি স্পন্দন শেষ করতে যে সময় লাগে সেই দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য।
চিত্রে এই তরঙ্গ শীর্ষ হতে এই তরঙ্গ শীর্ষের এইটুকু দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আবার এই তরঙ্গ পাদ হতে এই তরঙ্গ পাদের দূরত্ব ল্যামডা। এবার মনে করো একটি ক্যাঙ্গারু লাফিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ধরে নেই ক্যাঙ্গারুটি একটি লাফ দিয়ে ল্যামডা দূরত্ব যায়, তাহলে 10টি লাফ দিয়ে 10 ল্যামডা দূরত্ব যাবে। ঠিক একইভাবে n সংখ্যক লাফে যাবে n ইন্টু ল্যামডা দূরত্ব, আর এটাই হবে তরঙ্গটির মোট অতিক্রান্ত দূরত্ব। চলো এবার তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক দেখে আসি। যেহেতু একটি পূর্ণ স্পন্দনের সময়কে পর্যায়কাল বলে, তাহলে টি সেকেন্ডে তরঙ্গটি যায় ল্যামডা দূরত্ব। অতএব 1 সেকেন্ডে তরঙ্গটি যাবে ল্যামডা বাই টি দূরত্ব। কিন্তু তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দ্রুতি ভি বলে। অতএব ভি সমান ল্যামডা বাই টি। আবার 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেয় তাকে কম্পাঙ্ক বলে। তাহলে এফ ইকুয়ালস টু 1 বাই টি। এখন 1 বাই টি এর পরিবর্তে এফ বসিয়ে পাই ভি ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা। আজ তাহলে আমরা তরঙ্গ রিলেটেড বিভিন্ন রাশি ও তাদের মধ্যে সম্পর্ক জেনে নিলাম। আগামী পর্বে এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি তরঙ্গ রিলেটেড বিভিন্ন রাশি সম্পর্কে ধারণা পেয়েছো। এই লেকচারে স্প্রিং, সরল দোলক এসবের ছন্দিত গতি এবং তরঙ্গ থেকে বেশ কিছু প্রবলেম সলভ করব। চলো প্রথমে স্প্রিং রিলেটেড একটা ম্যাথ করে ফেলি। যেহেতু এল দৈর্ঘ্যের একটি স্প্রিংকে তার ঘরের ছাদে আটকিয়ে এর নিচে 0.25 কেজির ভর ঝুলিয়ে দিলে স্প্রিংটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বেড়ে গেল। সে ভরটিকে টেনে ছেড়ে দিলে ভর সহ স্প্রিংটি দুলতে থাকবে। তাহলে প্রথমে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত হবে তা বের করা যাক। আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে F ইকুয়ালস টু kx, যেখানে k হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং x হচ্ছে খুব কম দৈর্ঘ্য প্রসারণের মান। এখানে f এর মান বের করতে পারলেই স্প্রিং ধ্রুবক কত হবে বের করা যাবে। যেহেতু ভরের মান দেওয়া আছে আর স্প্রিংটি লম্বভাবে আছে, তাই ভরটি তার ওজনের সমান বলে স্প্রিংটিকে নিচে টেনেছে। সো F ইকুয়ালস টু mg হবে। এখন মান বসিয়ে ক্যালকুলেশন করে F এর মান পাই 2.45 নিউটন। F এর মান বসিয়ে ক্যালকুলেশন করে K এর মান পাই এমন। এবার এই ডাটাগুলো থেকে স্প্রিং এর কম্পাঙ্ক বের করতে হবে। তুমি জানো যে কম্পাঙ্ক ও পর্যায়কালের সূত্র হলো F ইকুয়ালস টু 1 বাই টি। আবার স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল T ইকুয়ালস টু পাই 2 পাই ইনটু রুট ওভার m বাই k। তাহলে মান বসিয়ে ক্যালকুলেশন করে পাই T ইকুয়ালস টু 0.4 সেকেন্ড। এখন 1 নং সমীকরণে T এর মান বসিয়ে পাই F ইকুয়ালস টু 2.5 হার্টজ। এবার চলো সরল দোলক থেকে একটা ম্যাথ প্রবলেম করে ফেলি। প্রবলেমটিতে দেখতে পাচ্ছ সরল দোলকের পর্যায়কাল দেয়া আছে, সুতার দৈর্ঘ্য বের করতে হবে। এক্ষেত্রে তুমি জানো পর্যায়কালের সূত্রটি এমন। এখন সূত্রটি রিঅ্যারেঞ্জ করে এল এর মান বের করি। মান বসিয়ে ক্যালকুলেশন করে পাই সুতার দৈর্ঘ্য L ইকুয়ালস টু 1.55 মিটার। চলো এবার তরঙ্গ রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। মনে করো বঙ্গোপসাগরে তৈরি হওয়া কোনো ঢেউয়ের দুটি শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 5 মিটার। ঢেউটি 7 সেকেন্ডে 7400 মিটার দূরত্ব অতিক্রম করলে তরঙ্গটির কম্পাঙ্ক কত তা বের করতে হবে। ঢেউয়ের দুটি শীর্ষের মধ্যবর্তী দূরত্ব 5 মিটার। এই 5 মিটারই হবে তরঙ্গ দৈর্ঘ্য।
আর সময় টি এবং অতিক্রান্ত দূরত্ব এস এর মান দেওয়া আছে। এখন কম্পাঙ্ক এফ এর মান বের করতে হবে। আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই সমীকরণ থেকে এর মান বের করতে হবে, কিন্তু ল্যামডা এর মান দেয়া থাকলেও ভি এর মান দেওয়া নেই। বলা আছে ঢেউটি 7 সেকেন্ডে 7400 মিটার দূরত্ব যায়, তাহলে ঢেউটির গড় বেগ ভি পাই 1057.14 মিটার পার সেকেন্ড। এবার আগের সূত্রটিতে ভি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে পাই এফ ইকুয়ালস টু 211.43 হার্টজ। চলো আরেকটি সমস্যা দেখে আসি। একটি নদীতে নৌকা চলার সময় পানির তরঙ্গ প্রবাহিত হচ্ছে। যদি তরঙ্গটির দুইটি পূর্ণ তরঙ্গ ও একটি অর্ধ তরঙ্গের মোট দৈর্ঘ্য 7 মিটার হয় এবং তরঙ্গটির এ থেকে সি পর্যন্ত আসতে 0.5 সেকেন্ড সময় লাগে, তাহলে পানির তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এখন একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করলে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু ল্যামডা বাই 2 হবে। সুতরাং মোট দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য ও একটি অর্ধ তরঙ্গ ইকুয়ালস টু হবে 7 মিটার। তাহলে এই সমীকরণ থেকে ল্যামডা এর মান ক্যালকুলেশন করে পাই 2.8 মিটার। যেহেতু তরঙ্গটির এ থেকে সি পর্যন্ত যেতে কত সময় লাগে জানা আছে, তাই পর্যায়কালের মানও বের করা যাবে। আমরা জানি একটি পূর্ণ তরঙ্গের পর্যায়কাল টি হলে দুইটি তরঙ্গ কমপ্লিট করতে 2টি সময় লাগবে। ক্যালকুলেশন করে পাই টি ইকুয়ালস টু 0.25 সেকেন্ড। এখন টি এর মান ইউজ করে কম্পাঙ্কের মান পাই 4 হার্টজ। এখন ভাবো তো, বিস্তার ও বেগ ঠিক রেখে তরঙ্গটির কম্পাঙ্ক অর্ধেক করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এজন্য মনে করি আদি তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক যথাক্রমে λ1 এবং f1, শেষ তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্ক λ2 এবং f2। তরঙ্গটির কম্পাঙ্ক অর্ধেক হয়ে গেলে f2 সমান f1/2 লেখা যাবে। যেহেতু কম্পাঙ্ক অর্ধেক করার আগে ও পরে তরঙ্গটির বেগ একই, তাই v ইকুয়ালস টু f ল্যামডা সূত্রটি থেকে এমন দুটি ইকুয়েশন লেখা যায়। ইকুয়েশন দুটির লেফট সাইড সমান হয়, রাইট সাইডও সমান হবে। এরপর একটু রিঅ্যারেঞ্জ করলেই λ2 ইকুয়ালস টু 2λ1 পেয়ে যাব। সো তরঙ্গটির কম্পাঙ্ক অর্ধেক করলে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ হবে। চলো এবার নেক্সট প্রবলেমে যাই। মনে করো কোন তরঙ্গের বাতাসে বেগ ও কম্পাঙ্কের মান দেয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে হবে। v ইকুয়ালস টু f ল্যামডা a সূত্র থেকে ল্যামডা a এর মান পাই 1.25 মিটার। এবার চলো বাতাসে 3 কিলোমিটার যেতে তরঙ্গটি কতগুলো পূর্ণ তরঙ্গ কমপ্লিট করবে তা বের করে ফেলি। এই ক্ষেত্রে s ইকুয়ালস টু n ল্যামডা সূত্র ইউজ করে পাই 3 কিলোমিটার যেতে তরঙ্গটি 2400টি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। তাহলে আজকের লেকচারে আমরা ছন্দিত গতি এবং তরঙ্গ থেকে বেশ কিছু ম্যাথ করলাম। আগামী পর্বে শব্দ তরঙ্গ সম্পর্কে ডিটেইলসে জানবো। সেই পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তোমরা তরঙ্গ রিলেটেড ম্যাথস প্রবলেমস সম্পর্কে জেনেছো। আজকের এই পর্বে আমরা শব্দ তরঙ্গ সম্পর্কে ডিটেইলসে জানব। চলো প্রথমেই জেনে আসি শব্দ তরঙ্গ কি। আমরা চারপাশে অনেক ধরনের শব্দ শুনতে পাই, কিন্তু খেয়াল করে দেখো যে কোনো শব্দই কোনো না কোনো উৎস থেকে তৈরি হচ্ছে, আর উৎসের কম্পনের কারণে শব্দ তৈরি হয়। যেমন তোমার স্কুলের ছুটির ঘন্টাটা হাত দিয়ে ধরলে তার কম্পন থেমে যাবে, তখন আর শব্দ তৈরি হবে না। তেমনিভাবে গিটার বাজানোর সময় গিটারের তারের কম্পনের জন্যই শব্দ তৈরি হয়। উৎস থেকে তৈরি হওয়া শব্দ তরঙ্গ হিসেবে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে, তাই বলা যায় শব্দ এক প্রকারের তরঙ্গ।
মানুষও কথা বলার সময় বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে, আর শব্দ তৈরি করার জন্য ভোকাল কর্ডকে কাজে লাগায়। তুমি কথা বলার সময় তোমার গলায় হাত দিলে দেখবে কিছু একটা কাঁপতে থাকে। এটা হলো ভোকাল কর্ড, যার কাঁপার কারণে শব্দ তৈরি হয়। যদি সব মানুষের ভোকাল কর্ড থেকে থাকে, তাহলে তাদের গলার আওয়াজ ভিন্ন হয় কেন? আমাদের যে ভোকাল কর্ড আছে তা কখনো শক্ত ও চিকন, আবার কখনো নরম ও মোটা হয়ে থাকে। এর উপর ডিপেন্ড করে আমাদের গলার স্বর পরিবর্তন হয়। যেমন ফার্স্ট ভোকাল কর্ডের সাউন্ড এরকম শোনা যাবে, কিন্তু সেকেন্ড ভোকাল কর্ডের সাউন্ড হবে এরকম। কখনো কি মনে হয়েছে কোনো বাচ্চা যখন কাঁদে তখন তা কিভাবে মার কানে পৌঁছায়? বাচ্চাটি যখন কাঁদে তখন শব্দ তরঙ্গের কণাগুলো এভাবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে সামনে এগিয়ে যায়, অনেকটা স্প্রিং এর সামনে এগিয়ে যাওয়ার মতো। এক্ষেত্রে বাচ্চাটির মুখে তৈরি হওয়া শব্দটি বাতাসের যে লেয়ার দিয়ে যাবে তার ফার্স্ট লেয়ারকে ধাক্কা দিবে, ফার্স্ট লেয়ারটি সেকেন্ড লেয়ারটিকে ধাক্কা দিবে, সেকেন্ড লেয়ারটি থার্ড লেয়ারটিকে ধাক্কা দিবে, এভাবে একেবারে শেষের লেয়ার পর্যন্ত ধাক্কা দিবে এবং বাচ্চার মা কান্নার সাউন্ড শুনতে পাবে। তাহলে বলতো, বায়ুশূন্য অবস্থা অর্থাৎ শূন্য মাধ্যমের মাঝ দিয়ে শব্দ যেতে পারবে কিনা? উত্তর হলো না। শব্দ শুনতে হলে বস্তুর কম্পন আমাদের কানে পৌঁছাতে হবে, আর বাতাস বা অন্য কোনো মাধ্যম এই কম্পনকে আমাদের কানে পৌঁছে দেয়। তাই মাধ্যম ছাড়া শব্দ সামনে আগাতে পারে না। ঠিক এই কারণে মহাকাশে কোনো বায়ুমণ্ডল না থাকায় নভোচারীরা একজন আরেকজনের কথা শুনতে পান না। এখন প্রশ্ন হলো, তৈরি হওয়া যে কোনো শব্দই কি আমরা শুনতে পারি? এটার উত্তরও না। শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মাঝখানে হলেই কেবল আমরা শুনতে পাই। একে শ্রাব্যতার সীমা বলে। যেমন এখন এই অ্যাপটিতে 20 হার্টজের কম কম্পাঙ্কের শব্দ প্লে হচ্ছে, যা তুমি শুনতে পারছো না। একে শব্দেতর বা ইনফ্রাসাউন্ড বলে। আর এখন 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কের শব্দ প্লে হচ্ছে, এটাও তুমি শুনতে পাচ্ছ না। একে শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড বলে। গন্ডার এবং হাতি ইনফ্রাসাউন্ড ইউজ করে নিজেদের মধ্যে যোগাযোগ করে, আবার বাদুড় কিংবা তিমি আল্ট্রাসাউন্ড ইউজ করে পথ চলে বা যোগাযোগ করে। এবার আমরা জানবো শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। তুমি কি জানো শীতকালের তুলনায় গরমকালে বাতাসের শব্দের বেগ বেশি থাকে? কারণ গরমকালে পরিবেশের তাপমাত্রা বেশি থাকে, তাই মাধ্যমের অণুগুলোর স্পন্দন বেশি থাকে। এই কারণে অণুগুলোর স্পন্দনের জন্য শব্দ দ্রুত পাস করতে পারে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে এবং তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে যায়। ম্যাথমেটিক্যালি একে লেখা যায় v is proportional to root over t। দুটি আলাদা মাধ্যমের জন্য সূত্রটি এভাবে লেখা যায়: v1 by v2 equals to root over t1 by t2। আবার প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার জন্য বাতাসের শব্দের বেগ 0.6 মিটার করে বাড়ে। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়বে 0.6 ইন্টু টি পরিমাণ। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ v0 ইকুয়ালস টু 332 মিটার পার সেকেন্ড হলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ vt হবে v0 প্লাস 0.6 ইন্টু টি। এবার চলো শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য জেনে আসি। কোনো বস্তু থেকে স্পন্দন তৈরির মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি হবে, আর শব্দ তরঙ্গ চলাচলের জন্য অবশ্যই মিডিয়াম লাগবে। মিডিয়ামের কণাগুলো সংকোচন ও প্রসারণের জন্য শব্দ চলাচল করে বলে শব্দকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়। আবার শব্দ তরঙ্গ যেদিকে যায় তরঙ্গের স্পন্দনও সেম দিকে যায়, তাই শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গের বেগ নির্ভর করে কোন মাধ্যম কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি তার উপর। ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন হয়। যেমন তরল বা বায়বীয় মাধ্যমের তুলনায় কঠিন মাধ্যমে শব্দ খুব ফাস্ট যায়।
তুমি যদি টেবিলের এক পাশে মাথা কাত করে কান দিয়ে রাখো আর তোমার বন্ধু যদি আরেক পাশে হাতুড়ি দিয়ে আঘাত করে, তাহলে নর্মাল অবস্থা থেকে অনেক জোরে সাউন্ড পাবে। কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে, তাই তরঙ্গের স্পন্দন সহজেই এক কণা থেকে অন্য কণায় চলে যেতে পারে। এ কারণে কঠিন পদার্থে শব্দের বেগ বেশি হয়। তরল পদার্থে শব্দের বেগ কঠিন পদার্থের চেয়ে কম হয়, কারণ তরল পদার্থের অণুগুলো কঠিন পদার্থের থেকে বেশি দূরে থাকে। বায়বীয় মাধ্যমে শব্দের বেগ কঠিন ও তরল পদার্থের তুলনায় সবচেয়ে কম হয়, কারণ বায়ু মাধ্যমে অণুগুলো অনেক ডিস্টেন্সে থাকে, তাই অণুগুলোর কম্পন কঠিন ও তরল পদার্থের তুলনায় কম হয়। এখন স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছ, সেখানে একটি নির্দিষ্ট শব্দই 3 মাধ্যমে 3টি ভিন্ন ভিন্ন বেগে যাচ্ছে। পরের বৈশিষ্ট্যটি হলো শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে বিস্তার বেশি হলে শব্দ তরঙ্গের তীব্রতা বেশি হবে, আবার বিস্তার কম হলে তীব্রতা কম হবে। যেমন এলাকায় মাইকিং করার সময় তরঙ্গের বিস্তার বেশি হলে আমরা জোরে শব্দ শুনতে পাই, এবং আবার বিস্তার কম হলে আস্তে শব্দ শুনি। তাহলে আজকের পর্বে আমরা শব্দের উৎস, এর চলাচল ও বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে প্রতিধ্বনি নিয়ে। গত পর্বে তুমি শব্দ তরঙ্গ সম্পর্কে জেনেছ। আজকের লেকচারে আমরা প্রতিধ্বনির পরিচয়, শর্ত ও সূত্রাবলী সম্পর্কে জানব ও শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব। বিমানের উচ্চতা বের করা থেকে শুরু করে সমুদ্রের গভীরতা বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তার মধ্যে প্রতিধ্বনির ধারণাকে কাজে লাগানো হয়। এমনকি রাতের আকাশে বাদুড় অথবা পানির নিচে ডলফিনের খাবার খোঁজাও প্রতিধ্বনির সাহায্যে হয়ে থাকে। এই জন্য তারা 20,000 হার্টজের বেশি শব্দ তৈরি করে, যা কোনো কিছুতে বাধা পেয়ে আবার তাদের কাছে ফিরে আসে। এছাড়াও বদ্ধ ঘরে আমরা যখন কোনো আওয়াজ করি বা কথা বলি, সেই আওয়াজটি কোনো কিছুতে বারবার বাধা পেয়ে আমাদের কানে চলে আসে। আবার কোনো পাহাড়ে উঠে যখন জোরে চিৎকার করি, সেটাও বারবার শোনা যায়। এতক্ষণ যে ঘটনাগুলো দেখলে, সবগুলো ঘটনাই প্রতিধ্বনির উদাহরণ। চলো তাহলে দেখে আসি প্রতিধ্বনি কি। কোনো উৎস থেকে তৈরি হওয়া শব্দ কোনো দূরের প্রতিফলকে প্রতিফলিত হলে এই প্রতিফলিত শব্দ আগের তৈরি করা শব্দ থেকে একেবারে আলাদাভাবে শ্রোতার কানে যায়। এই ঘটনাকে প্রতিধ্বনি বলে। এখানে প্রতিফলক হলো যে কোনো ধরনের বস্তু যেটাতে শব্দ বাধা পেয়ে আমাদের কানে ফিরে আসে এবং আমরা সেটাই শুনতে পাই। তোমার হয়তো মনে হতে পারে, আমরা কি সারাদিন আসলেই প্রতিধ্বনি শুনি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা সারাদিনই বিভিন্ন ধরনের প্রতিধ্বনি শুনি। এটা প্রমাণের জন্য মাইক্রোসফটের বানানো পৃথিবীর সবচেয়ে নীরব কক্ষ থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তুমি তোমার হাঁটা চলা, শ্বাস প্রশ্বাস, এমনকি রক্ত চলাচলের শব্দও শুনতে পারবে। রিয়েল লাইফে আমরা অনেক বেশি এক্সটার্নাল শব্দ, প্রতিধ্বনি ও নয়েজ শুনি, যে কারণে এই শব্দগুলো আমাদের কানে শোনা যায় না। এখন প্রশ্ন হলো, তৈরি হওয়া যে কোনো প্রতিধ্বনিকে আমরা শুনতে পারি? উত্তর হলো না। প্রতিধ্বনি শোনার জন্য কিছু শর্ত মেনে চলতে হয়। প্রথম শর্তটি হলো, শব্দটি আমাদের কানে কমপক্ষে 0.1 সেকেন্ডের পর পৌঁছতে হবে। কারণ কোনো ক্ষণস্থায়ী শব্দ আমাদের কানে এসে পৌঁছালে ব্রেইনে তার এফেক্ট 1/10 বা 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। এই সময়টুকুকে বলা হয় শব্দ অনুভূতির স্থায়ীকাল। এই সময়ের মধ্যে অন্য শব্দ কানে এসে পৌঁছালে তা আমরা আলাদা করে শুনতে পাই না। তাই প্রতিধ্বনি শোনার জন্য শব্দকে বাধা পেয়ে 0.1 সেকেন্ডের পর আমাদের কানে আসতে হবে। এবারের প্রশ্ন হলো যে এই জন্য আমাদের কি করতে হবে যেন বাধা পেয়ে 0.1 সেকেন্ডের পর আমাদের কানে আসতে পারে।
আমরা জানি বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে শব্দ 332 মিটার যায়। তাহলে 1/10 সেকেন্ডে শব্দ যাবে 332/10 মিটার, অর্থাৎ 33.2 মিটার। সুতরাং শব্দ তৈরি হয়ে প্রতিফলকে যেতে ও কানে ফিরে আসার ডিস্টেন্স হতে হবে 33.2 মিটার। যেহেতু শব্দ যে প্রতিফলিত হয়ে ফিরে আসছে, তাই 2 দিয়ে ভাগ করে পাই 16.6 মিটার। অর্থাৎ শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে মিনিমাম ডিস্টেন্স হতে হবে 16.6 মিটার। এটি হলো প্রতিধ্বনি শোনার দ্বিতীয় শর্ত। চলো প্রতিধ্বনি শোনার এই শর্তটাকে একটি গাণিতিক ফর্মুলা দিয়ে দেখে আসি। মনে করো শব্দের উৎস থেকে প্রতিফলক পর্যন্ত বেগ v, শব্দটি t সময় d দূরত্ব যে দেয়ালে বাধা পেয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। তাহলে বেগ ইকুয়ালস টু হবে দূরত্ব বাই সময়। এখন শব্দ প্রতিফলকে বাধা পাওয়ার আগের দূরত্ব d এবং বাধা পাওয়ার পরে একই পথে ফিরে আসার দূরত্ব d বলে মোট দূরত্ব হবে 2d। তাহলে সূত্রটি হবে v ইকুয়ালস টু 2d বাই t। চলো এবার একটি ম্যাথ প্রবলেম সলভ করে আসি। একটি সোনার থেকে শব্দ তৈরি হয়, তা পানির নিচে গিয়ে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসে। এতে টাইম লাগে 9 সেকেন্ড। পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড হলে বের করতে হবে পানির গভীরতা কত। যেহেতু সোনার থেকে শব্দ নিচে যেয়ে আবার ফিরে আসবে, তাই শব্দটি 2d দূরত্ব যাবে। তাহলে এখানে প্রতিধ্বনির ফর্মুলা ইউজ করতে পারি, যেখানে বেগ v ইকুয়ালস টু 1500 মিটার পার সেকেন্ড এবং সময় t ইকুয়ালস টু 9 সেকেন্ডস। এভাবে ক্যালকুলেশন করে পাই d ইকুয়ালস টু 6750 মিটার্স। সুতরাং এটি পানির গভীরতা। এবার চলো জেনে নেই শব্দ ও এর প্রতিধ্বনির কিছু ব্যবহার সম্পর্কে। কোথায় নেই শব্দের ব্যবহার? গান শোনা, টিভি দেখা, স্টেথোস্কোপের সাহায্যে ডাক্তারদের হার্টবিট শোনা ইত্যাদি অনেক কাজে শব্দ ব্যবহার করা হয়। এছাড়া আগে গর্ভে থাকা শিশুর কন্ডিশন বাহির থেকে দেখার উপায় ছিল না। এখন আল্ট্রাসোনোগ্রাফি নামক একটি প্রক্রিয়ায় খুবই উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিধ্বনির কনসেপ্ট কাজে লাগিয়ে সেটিও দেখা সম্ভব হয়। এছাড়াও মাটির নিচে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজে শব্দ ব্যবহার করা হয়। একে সিসমিক সার্ভে বলে। এই জন্য দুটি ট্রাক প্রয়োজন হয়। প্রথম ট্রাকটি একটি ভাইব্রেটর হিসেবে কাজ করে। এই ভাইব্রেশনের শব্দ মাটির নিচের বিভিন্ন স্তরে আঘাত পেয়ে প্রতিফলিত হয়ে উপরে উঠে আসে। অন্য ট্রাকে রাখা জিওফোন নামক এক বিশেষ ধরনের রিসিভারে সেই প্রতিফলিত শব্দ ডিটেক্ট করা হয়। উৎস ও জিওফোনের অবস্থান থেকে পাওয়া সমস্ত তথ্য যাচাই বাছাই করে মাটির নিচের নিখুঁত ত্রিমাত্রিক বা 3D ছবি বের করা হয়। ফলে জানা যায় কোথায় গ্যাস আছে বা কোথায় তেল আছে। এবার অবাক করা একটি তথ্য দিই, তা হলো শব্দ ব্যবহার করে ছোট ছোট যন্ত্রপাতি পরিষ্কার করা অসম্ভব। এর জন্য আল্ট্রাসাউন্ড ক্লিনার নামে এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রে কোনো একটি তরলে ছোটখাটো যন্ত্রপাতি ডুবিয়ে আল্ট্রাসাউন্ড পাঠানো হয়, ফলে তার কম্পনে যন্ত্রপাতির সব ময়লা বের হয়ে আসে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা জানলাম প্রতিধ্বনি সম্পর্কে ও সাথে শব্দের ব্যবহার সম্পর্কেও ধারণা পেলাম। আগামী পর্বে আমরা প্রতিধ্বনি রিলেটেড আরো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা প্রতিধ্বনি সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা প্রতিধ্বনি রিলেটেড কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। মনে করো মনিকার ভোকাল কর্ডের কম্পাঙ্ক 800 হার্টজ।
সে পুকুরের ঠিক মাঝখানে নৌকাতে বসা এক জেলেকে জোরে ডাক দিল। আওয়াজের শব্দ পুকুরের অপর পাশে প্রতিফলিত হয়ে 1.8 সেকেন্ড পরে মনিকার কানে পৌঁছালো। ওই সময় শব্দের গতিবেগ ছিল 340 মিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। যেহেতু কম্পাঙ্ক ও বাতাসে শব্দের বেগের মান জানা আছে, তাই তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে এই সূত্র ব্যবহার করা যাবে। এখন ভি ও এফ এর মান বসিয়ে ল্যামডার মান পাই 0.425 মিটার। এবার একই ইনফরমেশন থেকে তোমাকে বের করতে হবে মনিকার শব্দের প্রতিধ্বনি জেলে শুনতে পারবে কিনা। এর জন্য প্রথমেই নদীর দৈর্ঘ্য জানতে হবে। যেহেতু শব্দের গতিবেগ এবং প্রতিধ্বনি শোনার সময়ের মান দেয়া আছে, তাই প্রতিধ্বনি বের করার সূত্রটি ব্যবহার করতে হবে। সূত্রে ভি এবং পি এর মান বসিয়ে এস এর মান পাই 306 মিটার। তাহলে মনিকার অবস্থান হতে নদীর অপর পারের দূরত্ব 306 মিটার। যেহেতু জেলে নদীর ঠিক মাঝখানে বসা, তাই মনিকার অবস্থান হতে জেলের দূরত্ব হবে মনিকা হতে নদীর অপর পারের দূরত্বের অর্ধেক, অর্থাৎ 153 মিটার। তাহলে জেলেকে প্রতিধ্বনি শুনতে হলে শব্দকে এই এইচ দূরত্বে যেয়ে আবার জেলের কানে পৌঁছাতে হবে, অর্থাৎ মোট 2h দূরত্ব যেতে হবে। এই দূরত্ব অতিক্রম করতে t1 সময় লাগলে v ও h এর মান বসিয়ে t1 এর মান পাই 0.9 সেকেন্ড। t1 এর মান যেহেতু শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড হতে বেশি, তাই জেলেটি মনিকার শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। এবার কূপের গভীরতা রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করব। রওনক একটি কূপের মুখে মার্বেল ছেড়ে দিয়ে দেখলো যে মার্বেলটি পানির উপরিতলকে 4 সেকেন্ড আঘাত করে এবং মার্বেল ছেড়ে দেওয়ার 4.232 সেকেন্ড পরে পানির শব্দ শুনতে পেল। কূপের গভীরতা কত বের করতে হবে? যেহেতু কূপের মুখ থেকে মার্বেলটি ছেড়ে দেওয়া হয়েছে, তাই মার্বেলের আদিবেগ হবে 0। আবার সময় ও অভিকর্ষজ ত্বরণের মান তো জানা আছে, তাই পরন্ত বস্তু সূত্রে ইউ, টি ও জি এর মান বসিয়ে এইচ এর মান পাই 78.4 মিটার। চলো এবার জেনে নেই ওই স্থানে শব্দের বেগ কত ছিল। যেহেতু মার্বেলটি ছেড়ে দেওয়ার 4 সেকেন্ড পর পানিতে পড়ে আর ছেড়ে দেওয়ার 4.232 সেকেন্ড পরে পানির শব্দ শুনতে পায়, তাই এই দূরত্ব যেতে শব্দটির সময় লাগবে 0.232 সেকেন্ড। আবার বাতাসে শব্দ সমবেগে চলায় s = v × t সূত্র থেকে v এর মান পাই এমন, অর্থাৎ ওই স্থানে শব্দের বেগ জানা গেল। এবার চলো রওনকের পর্যবেক্ষণ থেকে ওই দিনে তাপমাত্রা বের করি। প্রবলেমটি সলভ করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এবং প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বেগের যে মানের বৃদ্ধি হয় তা নিয়ে কাজ করতে হবে। মনে করি ওই দিনে তাপমাত্রা থেটা এবং এই তাপমাত্রার বেগ ভি থেটা, যার মান হবে ওই স্থানে শব্দের বেগের মান। ভি থেটা বের করার এই সূত্রটি তো তুমি জানো। এই সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলে থেটার মান আসবে 9.88 ডিগ্রি সেলসিয়াস। মনে করো অর্ক বেড়াতে গিয়ে একটি পাহাড় থেকে 16.9 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। কিছুটা পেছনে সরে আবার শব্দ করে প্রতিধ্বনি শুনতে পেল। যদি ওই স্থানে শব্দের বেগ 355 মিটার পার সেকেন্ড এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 0.3 মিটার হয়, তাহলে প্রথমে প্রতিধ্বনি না শুনতে পারার কারণ বের করতে হবে। এখানে শব্দের বেগ জানা আছে, আর শব্দ প্রতিফলক পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে যদি শ্রোতার কানে 0.1 সেকেন্ডের মধ্যে ফিরে আসে, তবে শ্রোতা প্রতিধ্বনি শুনতে পাবে। তাই সময়ের মান 0.1 সেকেন্ড ধরে প্রতিধ্বনি শোনার মিনিমাম ডিস্টেন্স বের করবে। যেহেতু শব্দ যে আবার ফিরে আসতে 2s দূরত্ব অতিক্রম করে, তাই 2s = vt ফর্মুলা ইউজ করে ন্যূনতম দূরত্ব পাই 17.75 মিটার।
কিন্তু পাহাড় থেকে অর্কের দূরত্ব 16.9 মিটার। যেহেতু অর্ক ন্যূনতম দূরত্বের মধ্যে দাঁড়িয়ে ছিল, তাই প্রথম অবস্থায় প্রতিধ্বনি শুনতে পারবে না। হ্যালো স্টুডেন্ট, আশা করি তুমি ভালো আছো। গত পর্বে প্রতিধ্বনি রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করা শিখেছো। আজকের পর্বে আমরা সুরযুক্ত শব্দ ও শব্দের তীব্রতা নিয়ে আলোচনা করব। প্রতিদিন তুমি নানা ধরনের শব্দ শুনে থাকো, যেমন বাতাসের শো শো আওয়াজ, পাখির গান, প্লেন উড়ে যাওয়ার শব্দ অথবা হাতুড়ি পেটানোর শব্দ। এই সকল শব্দের কোনোটি তোমার কাছে শ্রুতি মধুর লাগে, আবার কোনোটি বিরক্তিকর মনে হয়, তাই না? তুমি কি ভেবে দেখেছো কোন বিষয়টি এই শব্দগুলোকে একে অপরের থেকে আলাদা করে তোলে? সেটা হলো সুরে থাকা বা না থাকা। এর উপর ভিত্তি করেই সুরযুক্ত এবং সুরবিহীন শব্দের সৃষ্টি হয়েছে। এবার চলো জেনে নেই সুরযুক্ত শব্দ বলতে কি বোঝায়। শব্দ উচ্চের নিয়মিত ও পর্যায়িত কম্পনের ফলে যে শব্দ সৃষ্টি হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে। গিটার, বেহালা, বাঁশের বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রের শব্দ সুরযুক্ত শব্দ। স্ক্রিনে দেখানো ছবিটি দেখে সহজেই বুঝতে পারছো প্রত্যেকটা সুরযুক্ত শব্দ একটা প্যাটার্ন ফলো করে। সুরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা এবং গুণ। কখনো ভেবে দেখেছো তুমি যদি একই ভলিউমে ছাদে চিৎকার দাও আর বাসার ভেতর চিৎকার দাও, আওয়াজের এত ডিফারেন্স কেন হয়? চলো দেখি কেন। শব্দের তীব্রতা বলতে শব্দ কতটা জোরে হচ্ছে তা বোঝায়। শব্দ বিস্তারের দিকে লম্বভাবে রাখা এক একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি হিসেবে প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। এক্ষেত্রে মনে রাখবে শব্দের তীব্রতা কোনো মাধ্যমের ক্ষেত্রফলের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে শব্দের তীব্রতা কমে যাবে, ক্ষেত্রফল কমলে শব্দের তীব্রতা বেড়ে যাবে। এই কারণে উচ্চ থেকে তৈরি হওয়া শব্দ যত দূরে যেতে থাকে তত তার তীব্রতা কমতে থাকে। এই চিত্রটি দেখলে তুমি ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখা যাচ্ছে যে উচ্চ থেকে যতই দূরে যাওয়া হচ্ছে শব্দকে তত বেশি এরিয়া কভার করতে হচ্ছে, ফলে শব্দের তীব্রতা কমে যাচ্ছে। এ কারণে একই শব্দ প্রথম অবস্থানে থাকা লোকের তুলনায় দ্বিতীয় অবস্থানে থাকা লোক কম তীব্রতায় শুনতে পারবে। এই একই কারণে কোনো শব্দ উৎস যদি গতিশীল হয়ে শ্রোতা থেকে দূরে যায় তাহলে শব্দের তীব্রতা কমবে, আবার শব্দের উৎস যদি গতিশীল হয়ে শ্রোতার কাছে আসে তাহলে শব্দের তীব্রতা বাড়বে। আবার বিস্তার ভার্সেস সময় গ্রাফ থেকে দেখতে পারি যে কম্পাঙ্ক বেশি হলে শব্দের তীব্রতা বেশি, কম্পাঙ্ক কম হলে তীব্রতা কম। মনে রাখবে শব্দের তীব্রতার এসআই একক ওয়াট পার মিটার স্কোয়ার। শব্দের তীব্রতার অপর একটি এককের নাম ডেসিবেল। মানুষের শ্রবণযোগ্য শব্দের অতি ক্ষুদ্র পরিবর্তনের পরিমাপ যে স্কেলের সাহায্যে করা হয় তাকে ডেসিবেল স্কেল বলে। এই স্কেল অনুযায়ী পরিবেশের জন্য স্বাস্থ্যকর শব্দের তীব্রতা 60 ডেসিবেল। আবার মানুষ সর্বোচ্চ 105 ডেসিবেল পর্যন্ত শব্দের তীব্রতা সহ্য করতে পারে। এই চার্টটি থেকে বিভিন্ন ধরনের শব্দের তীব্রতা সম্পর্কে ধারণা পাবে। এবার চলো সুরযুক্ত শব্দের আরেকটি বৈশিষ্ট্য শব্দের তীক্ষ্ণতা সম্পর্কে জেনে নিই। শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বেশি সুর এবং কম সুরকে আলাদাভাবে চেনা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে। এর মাধ্যমে শব্দের কোন সুর চিকন কোন সুর মোটা তা বোঝা যায়। যেমন মেয়েটি বাঁশিতে ফু দিলে জোরে শব্দ শোনা যাবে, আবার পাখিটি যে শব্দ তৈরি করছে তা আস্তে শোনা যাচ্ছে। এর কারণ হলো শব্দের কম্পাঙ্ক। তোমরা আগের লেসনে কম্পাঙ্ক নিয়ে জেনেছো। এখানে মেয়েটির বাঁশির শব্দের তরঙ্গটি দ্রুত কাঁপছে, অর্থাৎ শব্দের কম্পাঙ্ক বেশি, এই জন্য তীক্ষ্ণতাও বেশি। কিন্তু পাখিটির আওয়াজের ফলে উৎপন্ন শব্দ তরঙ্গ ধীরে কাঁপছে, ফলে তার শব্দের কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতা দুটোই কম হবে।
এখন আমরা জানবো সুরযুক্ত শব্দের গুণ সম্পর্কে। শব্দের গুণ সম্পর্কে জানার আগে চলো কিছু শব্দ শুনে আসি। এখানে আমরা একই সুরের শব্দ তিনটি বাদ্যযন্ত্রে তিন ভাবে শুনলাম। সুতরাং শব্দের গুণ হলো একই তীব্রতা ও তীক্ষ্ণতার দুটি শব্দকে আলাদা করে চেনার উপায়। শব্দের গুণকে একটি ফলের ভিন্ন ভিন্ন স্বাদের সাথে তুলনা করা যায়। যেমন স্ক্রিনে দেখানো এই সবগুলো ফল বড়ই হলেও এদের প্রজাতি আলাদা। এ কারণে ভিন্ন প্রজাতির বড়ের টেস্ট, রং অথবা আকার আলাদা হয়ে থাকে। বড়ই ফলের কোনোটি আকারে খুবই ছোট এবং টক, কোনোটি আকারে বড় এবং মিষ্টি স্বাদের, কোনোটি আবার আকারে বড় কিন্তু স্বাদহীন। ঠিক একই জিনিস ঘটে শব্দের উৎসের ক্ষেত্রেও। তাই গিটারে কোনো একটা শব্দ যেভাবে শোনা যাবে, ট্রাম্পেটে একই শব্দ অন্যভাবে শোনা যাবে, আবার ভায়োলিনে অন্যভাবে। এতক্ষণ আমরা সুরযুক্ত শব্দ নিয়ে জানলাম, এখন চলো শব্দ দূষণ নিয়ে জানবো। তুমি চোখ বন্ধ করে আশেপাশের কিছু শব্দ শোনার চেষ্টা করো। খেয়াল করলে দেখবে কিছু শব্দ তোমার শুনতে ভালো লাগে, আবার কিছু শব্দ বিরক্তি সৃষ্টি করে। এ ধরনের উচ্চ শক্তি শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার ঘটনাকে শব্দ দূষণ বলে, যার ফলে আমাদের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। গাড়ি, মোটর বাইকের হর্নের শব্দ, প্লেনের শব্দ, এলাকাতে মাইকিং এর আওয়াজ কিংবা কোনো উৎসবে জোরে গান বাজানো, এসবই শব্দ দূষণের উদাহরণ। আবার কুকুরের শব্দ, কাকের ডাক প্রাকৃতিক শব্দ দূষণের সৃষ্টি করে। শব্দ দূষণের জন্য আমাদের শরীরে অনেক ক্ষতি হয়ে থাকে। যেমন আমাদের ঘুমের সমস্যা হয়, বয়স্কদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। শব্দ দূষণের হাত থেকে বাঁচতে হলে সবার আগে প্রয়োজন সচেতনতা। সকলকে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বোঝাতে হবে। স্কুল, কলেজ, হসপিটালের সামনে অযথা হর্ন বাজানো থেকে দূরে থাকতে হবে। আশেপাশের ফাঁকা জায়গায় প্রচুর গাছ লাগিয়ে শব্দ দূষণ দূর করা সম্ভব। জেনে অবাক হবে যে অনেক গাছ শব্দ শোষণ করে পরিবেশ রক্ষা করে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে আমরা সুরযুক্ত শব্দ, এর বৈশিষ্ট্য ও শব্দ দূষণের ফলাফল ও প্রতিকার সম্পর্কে জানলাম। এটাই ছিল এই চ্যাপ্টারের লাস্ট লেসন। এই চ্যাপ্টারের প্রবলেম সলভিং নিয়ে পরের লেসনে দেখা হবে।